2026-27 বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট 9,38,000 কোটি টাকা। স্বাস্থ্যে দ্বিগুণ, শিক্ষা ও সোশ্যাল সেক্টরে উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হলেও আত্মবিশ্বাসের সাথে কেউই বলতে পারছে না এই কাঠামোর বাজেট দিয়ে অর্থনৈতিক মুক্তি আসবে। কারণ জুলাই গণঅভ্যুত্থান এর পূর্ব কিংবা পরবর্তী কাঠামোগত দিক থেকে সবগুলোর বাজেটই একই রকম, কেবল ডিজিটের পরিবর্তন। 2026-27 অর্থ বছরের বাজেটে দেশি বিদেশি ঋণের কেবল সুদ প্রদান করা হবে 1,27,500 কোটি টাকা, যা মোট বাজেটের 13.6%। 2023-2026 অর্থ বছরের বাজেটে গড়ে 12-15% কেবল সুদই প্রদান করা হয়। ধারাবাহিক বাজেট বিশ্লেষণে দেখা যাচ্ছে কেবল দেশি বিদেশি ঋণের সুদ, আংশিক ঋণ পরিশোধ, সরকারি বেতন ভাতা, পেনশন, প্রশাসনিক ব্যয় বাজেটের অর্ধেকেরও বেশি অংশ চলে যাচ্ছে, তা প্রায় 50-57%। ঋণ সেবা ও রাষ্ট্র পরিচালনার ব্যয়ের পর উন্নয়ন, কল্যাণ ও অন্যান্য অগ্রাধিকারমূলক খাতে ব্যয়ের জন্য থাকে মাত্র 43-50%। উল্লেখ্য, এর উপর অব্যবস্থাপনা, অপচয় ও দুর্নীতির হার বাজেটের প্রায় 18-23%। যেমন বিদ্যুৎ না কিনেই শুধু কেন্দ্র ভাড়া দিতে হচ্ছে 38,000 কোটি টাকা। এ ধরনের ভর্তুকির অপচয় বাজেটের 5.6%। এরপর ব্যাংকিং খাতে জনগণের দ্বৈত ক্ষতি, সেটি কিভাবে? প্রথম ক্ষতি, বাংলাদেশের খেলাপি ঋণ 6.44 লক্ষ কোটি টাকা, যা অলমোস্ট একটি বাজেটের সমান। এটি জনগণের আমানত, যা লুট হয়েছে। দ্বিতীয় ক্ষতি, আবার লুটকৃত অর্থ পূরণে বাজেটে রিক্যাপিটালাইজেশন করা হয়, যা 4.3%। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক এই 40,000 কোটি টাকা নতুন করে ছাপায়। বাজারে নতুন পণ্য বা উৎপাদন নেই, কিন্তু হুট করেই কাগজের টাকার পরিমাণ বাড়ে, যাকে মূল্যস্ফীতি বলা হয়। অর্থাৎ টাকার মান কমে, পকেটের টাকা দিয়ে আর আগের মতো পণ্য কেনা যায় না। এজন্য এটি দ্বৈত ক্ষতি, জনগণের পকেট থেকেই চুরি হচ্ছে, আবার জনগণই এর ক্ষতিপূরণ দিচ্ছে। এডিপি বাস্তবায়ন ঘাটতি সহ বিভিন্ন জটিলতায় মোট বাজেটের প্রায় 9% উন্নয়ন কার্যক্রম নির্ধারিত অর্থ বছরে বাস্তবায়িত হয় না। ফলে সংশ্লিষ্ট জনসেবা ও অবকাঠামোর প্রত্যাশিত সুফল জনগণ ওই অর্থ বছরেই পায় না। এছাড়া কর্পোরেট কর ফাঁকি ও নাগরিক সেবার দুর্নীতির কারণে জনগণ হারায় বাজেটের প্রায় 4%। সব মিলিয়ে দাঁড়ায় প্রায় 23%। ফলে বাস্তবতা হলো, বাংলাদেশ ব্যাংক, শ্বেতপত্র কমিটি ও টিআইবির তথ্য বিশ্লেষণে 100 টাকার মূল বাজেটের জনগণের জীবনমান উন্নয়নে যে 45 টাকা ছিল, সেখানেও যখন প্রায় 23% অপচয় অব্যবস্থাপনায় চলে যাচ্ছে, তখন শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা সহ কার্যত ব্যয়ের জন্য অবশিষ্ট থাকছে মাত্র 22 টাকা। এর উপর এটি আবার পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থার মূলনীতি ট্রিকল ডাউন, সিলেক্টেড ক্যাপিটালিস্টদের স্বার্থ টিকিয়ে রাখার জন্যই যেন দাঁড়িয়ে আছে পুরো সিস্টেম। এই মডেলে কতিপয় পুঁজিপতি গোষ্ঠীদের উপর রাষ্ট্রের হস্তক্ষেপ ও কর কমানো হয়, ভর্তুকি প্রণোদনা সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়, যাতে পুঁজিপতিরা আরও ধনী হয়ে বিনিয়োগ করতে পারে, আর সেই সুফল জনগণের কাছে নেমে আসে। একে বাংলায় চুইয়ে পড়া তত্ত্বও বলা হয়। কিন্তু বাস্তবে এই সুফল অতি নগণ্যভাবে নিচে নামে এবং ঋণ খেলাপি হয়ে দেশ বিদেশে উড়ে যায়। মেগা প্রজেক্টে কতিপয় দেশি বিদেশি কন্ট্রাক্টররা ওভার প্রাইসিংয়ে 20% পর্যন্ত হাতিয়ে নিচ্ছে। ক্রাইসিস মোমেন্টে জ্বালানি সহ বিভিন্ন পণ্যে একচেটিয়া আমদানির লাইসেন্সও পাচ্ছে সিলেক্টেড ক্যাপিটালিস্টরা। তারা মনোপলি বিজনেসে বিশাল প্রফিট করছে। ফলে ট্রিকল ডাউন ইফেক্টের ন্যাচারাল আউটপুট হিসেবেই বর্তমানে বাংলাদেশের শীর্ষ 10% হাতে দেশের মোট সম্পদের প্রায় 60%, আবার 50% হাতে মোট সম্পদের মাত্র 5%-এরও কম। এটি কিন্তু আনরিপেয়ারেবল এবং গ্র্যাজুয়ালি এই সম্পদের পার্থক্য আরও বাড়বে। এবার আসি এই কাঠামোর মূল ত্রুটিতে এবং কেন এটি আনরিপেয়ারেবল। মূলত এই অর্থনৈতিক মডেল সাম্রাজ্যবাদী ও তাদের প্রতিষ্ঠানগুলোর ঋণ ও শর্তের জালেবন্দী। 1974 সালে পিএসসি চুক্তি অনুসারে মার্কিন প্রতিষ্ঠান শেভরন একাই বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের 60% সরবরাহ করছে। প্রতিষ্ঠানটি চুক্তি অনুসারে যে গ্যাস উত্তোলন করে কস্ট রিকভারি হিসাবে তার 55-60% নিয়ে নেয়। বাকি যা থাকছে তার নন ডিসক্লোজ রেশিওতে প্রফিট গ্যাস শেয়ারিং হচ্ছে। ধরি তা যদি 50-50 শেয়ারিং হয়, তাহলে 20% শেভরনের, 20% দেশের। তাহলে কস্ট রিকভারি যোগ প্রফিট গ্যাস শেয়ারে শেভরন 80% নিচ্ছে। আর থাকলো
এদিকে এই মার্কিন প্রতিষ্ঠানটি প্রতি মাসে 40 থেকে 50 মিলিয়ন ডলার নিলেও চুক্তি অনুসারে গ্যাস উৎপাদন বাড়াচ্ছে না। তাই চাহিদা মেটাতে দেশটি থেকেই উচ্চ মূল্যে এলএনজি আমদানির বাধ্যতামূলক এআরটি চুক্তি করা হয়েছে। আইএমএফের শর্তে কৃষিতে ভর্তুকি বাদ, ফলে সুযোগ সুবিধা বঞ্চিত কৃষক ক্ষতির সম্মুখীন হয়ে কৃষিকাজ থেকে সরে যাচ্ছে। সর্বোচ্চ কৃষিযোগ্য জমি নিয়ে আমরা এখন সর্বোচ্চ মূল্যে আমেরিকা থেকে ঝুঁকিপূর্ণ জেনেটিক্যালি মডিফাইড ফসল আমদানি করছি। চুক্তি অনুযায়ী ভবিষ্যতে এই আমদানি ব্যাপক আকারে বৃদ্ধি পাবে। বিষয়টি এমন যে এই অর্থনৈতিক কাঠামোটা পুরোপুরি সাম্রাজ্যবাদীদের। তারা কঠিন শর্তে দীর্ঘমেয়াদী লোনের ফাঁদে ফেলে বিশাল ঘাটতি তৈরি করছে, আর তা পূরণে সরকারকে চাপ দিয়ে পুরোটাই জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। তাদের সর্বোচ্চ প্রফিট বা বেনিফিট নিশ্চিত করতে গিয়ে জনগণও প্রতিনিয়ত পিষ্ট হচ্ছে। যেমন এবারে আইএমএফের শর্ত একক বা ইউনিফর্ম 15% ভ্যাট চালু করতে হবে। আগে স্বাস্থ্য, শিক্ষা, কাগজ এবং নিত্য প্রয়োজনীয় অনেক সেবায় যে বিভিন্ন স্তরের ভ্যাট ছিল 5%, 7.5% বা 10%, তা বাদ দিতে হবে। স্পষ্ট নীতি। ক্যাপিটালিস্টরা প্রত্যক্ষ করে ফাঁকি দিলেও পরোক্ষ করে যেন তা আম জনতার কাছ থেকে তুলে নেওয়া যায়। আগে বাংলাদেশ ব্যাংক কৃত্রিমভাবে ডলারের দাম ধরে রাখত। আইএমএফ শর্ত দেয় ডলারের দাম বাজারের চাহিদা ও সরবরাহের উপর ছেড়ে দিতে হবে। রাতারাতি ডলারের দাম 123 টাকার কাছাকাছি হলো। আমদানিকৃত ওষুধ, শস্য, জ্বালানির দাম বেড়ে 1.5 থেকে দ্বিগুণ হলো। এমনকি নিম্ন আয়ের 41 লক্ষ নাগরিককে ডিজিটাল কার্ডের মাধ্যমে বাজেটের যে 14,500 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে, এই ওয়েলফেয়ার স্টেটের ধারণাটিও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আইএমএফের শর্তের অংশ। শর্ত: গ্যাস, বিদ্যুতের সম্পূর্ণ ভর্তুকি তুলে নিতে হবে এবং একইভাবে সোশ্যাল সেফটি নেট শক্তিশালী করতে ইউনিভার্সাল ওয়ান আইডি ডেটাবেস চালু করতে হবে। এতে দাম 2.5 গুণ বৃদ্ধি করে একদিকে জনগণের উপর প্রায় 60,000 কোটি টাকার রিগ্রেসিভ বা বৈষম্যমূলক কর চাপানো হচ্ছে, আর এর বিপরীতে ক্ষোভ কমাতে তুচ্ছ সান্ত্বনা পুরস্কার হিসেবে কিছুটা ক্ষতিপূরণ 14,500 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। আলটিমেটলি এটি বুঝতে কি আর বাকি আছে, এসব শর্তে লাভটা কার হচ্ছে। এবার আসি রিজার্ভে, ডলার বেসড ইকোনমি। কিন্তু বাংলাদেশ ব্যাংকে তা কতটুকু থাকে? তেল, গ্যাস, ক্যাপাসিটি চার্জ, খাদ্যসহ সব ধরনের আমদানির মূল্য ডলারে দিতে হয়। বিভিন্ন মেগা প্রজেক্টের নামে আমরা যে মিলিয়ন ডলারের ঋণ পাই, তা আবার ঘুরতি পথে দাতা দেশের নির্ধারিত ঠিকাদারের ব্যবস্থাপনা ব্যয়, কাঁচামাল ক্রয় বাবদ তাদের কাছেই ফিরে যায়। এদিকে বলা হয় আরএমজি সেক্টরকে টিকিয়ে রাখতেই বাধ্য হয়ে সর্বনাশা এআরটি চুক্তি করা হয়েছে। যদিও বায়াররা এখানে সস্তা ও দক্ষ শ্রমিকের কারণে আসে, তাদের এফওবি প্রাইস থেকে রিটেল প্রাইসের পার্থক্য প্রায় 3 থেকে 10 গুণ। যাই হোক, এটা তাদের লাভ। আর এখানে কাগজে কলমে প্রতি বছর 40 থেকে 45 বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হলেও দেশে গড়ে 15 থেকে 18 বিলিয়ন ডলারের বেশি জমা থাকে না। কারণ ব্যাক টু ব্যাক এলসিতে কাঁচামাল আমদানিতে চলে যায় 60 থেকে 70%। আবার অসাধু পুঁজিপতিরা আন্ডার ইনভয়েসিং এ, এক্সপোর্ট ও ওভার ইনভয়েসিং এ র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে বিলিয়ন ডলার পাচার করছে। ফলে এত ত্যাগ স্বীকারের পরেও রিজার্ভেও এর পুরোপুরি সুফল আসছে না। একমাত্র শর্ত ছাড়া সলিড ইনকাম বাংলাদেশে প্রতি বছর 30 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স আসে, যা আমাদের মোট আমদানি ব্যয়ের প্রায় অর্ধেক। এই বিশাল অর্থের সবটুকু আসে আমাদের দেশের শ্রমজীবী মানুষের পরিশ্রম থেকে, যেখানে কোনো শর্ত কিংবা বাধ্যবাধকতা নেই। সর্বোপরি এটি সাম্রাজ্যবাদীদের স্বার্থ পূরণে একটি অর্থনৈতিক কাঠামোর ভাগ, যেটা টিকিয়ে রাখতে সাধারণ জনগণ দেশ ও বিদেশ থেকে নিজেদের জীবনকে পিষ্ট করে ফেলছে। বারবার সরকার পরিবর্তনে কেবল দলীয় পুঁজিপতিতে পরিবর্তন আসলেও কাঠামো একই থাকে। এর অধীনে শ্যাডো বাজেট, ইনক্রিমেন্টাল বাজেট দিয়ে কোনো পরিবর্তন আসবে না। প্রয়োজন বেস্ট অল্টারনেটিভ ইকোনমিক সিস্টেম।